হ্যালো, ওয়েলকাম স্টুডেন্টস টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। আজকে আমরা ডিসকাশন করতে চলেছি একটা টপিক, যেটা হচ্ছে ডাব্লিউবিসিএস হিস্ট্রি ডেসক্রিপটিভ পেপারে কোশ্চেন নিয়ে। অন্য দিনের মতো আজকেও ডাব্লিউবিসিএস নিয়ে কোশ্চেন আলোচনা হবে এবং এই ক্লাসের ভিডিও একদম রেকর্ডিং থাকবে। তোমরা আমাদের যে ডাব্লিউবিসিএস এর যে প্লেলিস্ট, ডেসক্রিপটিভ প্লেলিস্ট রয়েছে, সেখানে গেলেই কিন্তু তোমরা এই ভিডিওগুলোর সমস্ত অ্যাক্সেস পাবে। প্রত্যেক সপ্তাহে আপলোড হয় এবং ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভে কিভাবে কোশ্চেন অ্যান্সার লিখতে হবে তার সম্যক ধারণা এবং সেটার প্র্যাকটিস সেট একদম তোমরা পেয়ে যাবে। আর তার সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু আমরা আলোচনা করছি প্রত্যেক দিন কিছু না কিছু কোশ্চেন এবং প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু ডেসক্রিপটিভ কোশ্চেন সেখানে আপলোড করছি এবং সেই কোশ্চেনের অ্যান্সার কিছু স্টুডেন্ট লিখে পাঠাচ্ছে এবং সেগুলোকে আমরাও দেখছি এবং অন্যান্য স্টুডেন্টরাও দেখতে পাচ্ছে। যদি তুমি এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে না যুক্ত হয়ে থাকো, তাহলে এখনই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিন্তু তুমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো এবং সেখান থেকে যে ভিডিও অ্যাক্সেস এবং সমস্ত ইনফরমেশনের অ্যাক্সেস, তার সঙ্গে যে এই ডেসক্রিপটিভ কোশ্চেন লেখা হচ্ছে তার অ্যাক্সেস তুমি পাবে। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে, হোয়াই ওয়াজ দেয়ার এ সাডেন স্পার্ট ইন ফেমিনস ইন কলোনিয়াল ইন্ডিয়া সিন্স দ্য মিড 18th সেঞ্চুরি। মিড 18th সেঞ্চুরিতে কেন বারবার ফেমিনস দেখা দিয়েছিল বা সংকট দেখা দিয়েছিল বা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তার কারণ জানতে চেয়েছে। 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 10 মার্কসের এটা কোশ্চেন। চলো এই কোশ্চেনটাকে আমরা লিখতে গেলে আমাদের কি কি জানতে হবে সেগুলো নিয়ে আলোচনা করি। প্রথমত বলেছি এটা মিড 18th সেঞ্চুরি। মিড 18th সেঞ্চুরি মানে কোন টাইম ফ্রেমটা, সেটাকে আমাদেরকে বুঝতে হবে। মিড 18th সেঞ্চুরি বলতে এখানে বোঝানো হয়েছে যে টাইম ফ্রেমটার কথা, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইনভেনশন সবে হয়েছে, ইউরোপদের যে আগমন সেটা সবে হয়েছে, ঠিক আছে। তারপরে কিছু সময় ঘটে গেছে বা চলেছে, তারপরে যে টাইম ফ্রেমটা আসে সেটা হচ্ছে মিড 18th সেঞ্চুরি। সেই সময় কেন এত দুর্ভিক্ষ হয়েছিল তার কারণগুলো জানতে হবে। দেখো, ইন্ট্রোডাকশন তো আমাদের লিখতে হবে যে ইউরোপিয়ানদের আগমনের ফলে ভারতে তো অনেক কিছু উন্নতি হয়েছিল, কিন্তু সেই উন্নতি ছাড়াও ভারতে যে ইউরোপীয়দের আগমন হয়েছিল তার ফলে ভারতে অনেক কিছু প্রবলেমও দেখা গেছে। যেমন অনেক ফেমিনস দেখা গেছে। অনেক উন্নতির মধ্যে তুমি বলতে পারবে যে রোড কানেকশন ভালো হয়েছে, তারপরে আমাদের কমিউনিকেশন কানেকশন ভালো হয়েছে, আমাদের রেলওয়ে ট্র্যাক তৈরি হয়েছে, ভারতের যে সমস্ত অনেক সিস্টেম ছিল যেমন সতীদাহ প্রথা সেগুলো বন্ধ হয়েছে, এগুলো তো তুমি বলবে। তার সঙ্গে বলবে অনেক ফেমিনও কিন্তু এসছে। তো ফেমিনের কারণগুলো সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। তো হোয়াট আর দ্য রিজনস অফ দিস ফেমিনস, ঠিক আছে। তো সেটা নিয়ে আলোচনা করতে হবে, সেটা নিয়ে এবার আলোচনা করছি। রিজন, তার রিজন কি কি? রিজন বলতে সবার আগে আমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে এগ্রিকালচারাল পলিসিস। সবার আগে আমরা বলবো এগ্রিকালচারাল পলিসিস। এগ্রিকালচারাল পলিসিস বলতে কি বোঝানো হচ্ছে? ব্রিটিশরা ভারতে, আগে তো এগ্রিকালচার চলতো, ভারতে নর্মাল এগ্রিকালচার চলতো, কিন্তু ব্রিটিশরা আসার পরে ভারতের এগ্রিকালচারে কি কি যুক্ত হলো? যুক্ত হলো পার্মানেন্ট সেটেলমেন্ট। পার্মানেন্ট সেটেলমেন্ট কত খ্রিস্টাব্দে যুক্ত হলো? 1793-তে। কার সময় যুক্ত হলো? লর্ড কর্নওয়ালিসের সময়। ওকে, তারপরে কি যুক্ত হলো? সাবসিডারি অ্যালায়েন্স না, তারপরে যুক্ত হলো রায়তওয়ারি সিস্টেম, যেগুলো আমাদের এগ্রিকালচারের সঙ্গে যুক্ত। রায়তওয়ারি সিস্টেম, রায়তওয়ারি সিস্টেম কত খ্রিস্টাব্দে যুক্ত হলো? 1820-তে, ঠিক আছে। কার এই এটা কোন জায়গাটায় ছড়িয়ে পড়লো? হেক্টর মুনরো। এটা করেছিল কে? এটা করেছিল হেক্টর মুনরো। এটা কোথায় কোথায় হলো? এটা হলো বোম্বে আর মাদ্রাস, ঠিক আছে। এই দুটো যে এরিয়া, সেখানে কিন্তু এটা দেখা গেল। এই যে সেটেলমেন্ট গুলো, পার্মানেন্ট সেটেলমেন্ট বলো বা রায়তওয়ারি সিস্টেম বলো, এগুলো মেনলি কি করতো? এগুলো কৃষক যারা ছিল তাদেরকে প্রেশার করতো, তাদেরকে প্রেশারাইজ করতো। তাদেরকে যদি প্রেশার করে, কিসের জন্য প্রেশার করতো? ট্যাক্স দেওয়ার জন্য। যে তোমার উৎপাদন হোক ছাই না হোক, তোমাকে ট্যাক্স দিতে হবে, এত পার্সেন্ট ট্যাক্স তোমাকে দিতে হবে, অত পার্সেন্ট ট্যাক্স তোমাকে দিতে হবে। তো তার ফলে কি দেখা গেল? আলটিমেটলি দুর্ভিক্ষ দেখা গেল, ঠিক আছে। এই পয়েন্টটা আমাদেরকে লিখতে হবে এবং সেটা আমরা লিখলাম। নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হচ্ছে ক্যাশ ক্রপস কনজাম্পশনস। ক্যাশ ক্রপ প্রোডাকশন। আচ্ছা, ক্যাশ ক্রপস বলতে কোনগুলোর কথা বলছে? ইন্ডিগো, কটন, ওপিয়াম,
ঠিক আছে, এগুলো। আচ্ছা, ওপিয়াম সব থেকে বেশি উৎপন্ন হতো কোথায়? বিহারে। সব থেকে বেশি উৎপন্ন হতো বিহারে। ওকে, এই যে ইন্ডিগো নিয়ে ভারতে একটা রেভলিউশন আছে, ইন্ডিগো রেভলিউশন, আমরা সবাই পড়েছি। এই যে ক্যাশ ক্রপস দিয়ে মানুষকে খেতে পারে, একবার ভাবো, কেউ কি নীল বলো, কটন বলো বা ওপিয়াম বলো, এগুলোকে খেয়ে বাঁচতে পারে? অ্যান্সার না, খেয়ে তো বাঁচতে পারে না। খেতে গেলে কি দরকার? ধান, গম দরকার। তাহলে মানুষকে বা কৃষকদেরকে অত্যাচার করা হতো বা বাধ্য করা হতো এই যে ক্যাশ ক্রপ, সেগুলোর উৎপাদনের জন্য। ঠিক আছে, সেগুলো উৎপাদনের জন্য কৃষকদেরকে বাধ্য করা হতো, এবং সেই জন্য কৃষকরা কিন্তু বাধ্য হয়ে এগুলোর উৎপাদন শুরু করেছিল, মানে ক্যাশ ক্রপস এর উৎপাদন শুরু হয়েছিল, এবং ধান এবং গমের উৎপাদন কিন্তু বন্ধ হয়েছিল। এবং সেই কারণে কিন্তু ভারতে যে ফেমিন বা দুর্ভিক্ষ কিন্তু এসে যায়, বা তার কিন্তু এফেক্ট পড়ে। ঠিক আছে, দেন হচ্ছে লো ইনফ্রাস্ট্রাকচার ইন ইরিগেশন। লো ইনফ্রাস্ট্রাকচার, লো ইনফ্রাস্ট্রাকচার ইন ইরিগেশন, এটা বলতে কি কি বোঝাতে চাইছে? আমাদের ভারতে সেই সময় তারা অনেক কিছু তৈরি করেছিল, রেলওয়ে লাইন তারা তৈরি করেছিল, তাই তো? কিন্তু তারা আমাদের কমিউনিকেশনের জন্য কি তৈরি করেছিল? রেলওয়ে লাইন ছাড়া, রেলওয়ে লাইন ছাড়া তারা কি তৈরি করেছিল কমিউনিকেশনের জন্য? তারা কমিউনিকেশনের জন্য টেলিগ্রাম তৈরি করেছিল, টেলিগ্রাম লাইন। ঠিক আছে, টেলিগ্রাফ যেটা বলা হয়। ঠিক আছে, তো সেটা কিন্তু তারা তৈরি করেছিল। এবার এগুলো তৈরি তো করলো, কিন্তু তারা ওয়াটার প্রবলেম ক্রাইসিসের জন্য কোনো যে সিস্টেমটা, মানে আমরা কিসের কথা বলছি? আমরা বলছি ইরিগেশন ফেসিলিটির কথা, ইরিগেশন ফেসিলিটিস কথা, বা জল নিকাশি যে ব্যবস্থা, চাষাবাদে যেগুলো লাগে, ইরিগেশন ক্যানালস, সেগুলোর ক্ষেত্রে তারা কিন্তু নজর দেয়নি। তারা এগুলোকে কেন তৈরি করেছিল? এবার কোশ্চেন আসে, রেলওয়ে টেলিগ্রাফ কেন তৈরি করেছিল? কারণ এগুলো ব্রিটিশদেরকে যে ট্রেড করতে এসেছিল, ট্রেডে সাহায্য করতো। ঠিক আছে, তাদের ট্রেডকে ইনক্রিজ করতো। ওকে, সেই জন্য তারা এগুলোকে মানে ইম্পর্টেন্স দিয়েছিল। কিন্তু ইরিগেশন ক্যানাল তাদের মানে ট্রেডে অত ইম্পর্টেন্ট না। তারা তো তৈরি করছে ভারত থেকে ক্যাশ ক্রপস, তারা তো ভারত থেকে ক্যাশ ক্রপস তৈরি করছে। তাহলে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট নয়। তাহলে এগুলো ইম্পর্টেন্ট নয় বলে এগুলোকে তারা রেড সিগনালে, আমি এখানে লাল রং দিয়ে ডিনোট করছি, তারা রেড সিগনালে এগুলোকে ডিনোট করেছিল। ওকে, সেই জন্য কিন্তু ভারতে যে ফেমিন, সেটা কিন্তু দেখা যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে ইকোনমিক এক্সপ্লয়টেশন। নেক্সট পয়েন্ট হচ্ছে ইকোনমিক এক্সপ্লয়টেশন। ইকোনমিক এক্সপ্লয়টেশন, আচ্ছা, ইকোনমিক এক্সপ্লয়টেশন বলতে কি বোঝানো হচ্ছে? ইকোনমিক এক্সপ্লয়টেশন বলতে বোঝাতে চাইছে যে ভারতে তারা যখন ব্যবসা বাণিজ্য করছিল, ভারতে তখন যারা তাদের মানে কৃতিত্বকে বা কর্তৃত্ব তারা অনেক ছাপিয়ে গেছিল, তারা যে অবস্থায় এসেছিল, প্রথমে ফ্রেঞ্চরা তারা শক্তিশালী থাকলেও পরবর্তীকালে ব্রিটেন থেকে বা ইংল্যান্ডের যারা লোক ছিল তারা কিন্তু শক্তিশালী হয়ে গেছিল। কিন্তু তারা যেটা করেছিল, ভারতকে ইকোনমিক্যালি শেষ করে দিয়েছিল, ইকোনমিক্যালি উইক করে দিয়েছিল। ঠিক আছে, ভারতকে ইকোনমিক্যালি উইক করে দিয়েছিল। ওকে, এর ফলে কি হয়েছিল? এর ফলে সেই সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে ড্রেন অফ ওয়েলথ। সেই সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে ড্রেন অফ ওয়েলথ, মানে সম্পদ নির্গমন। ঠিক আছে, ভারতের যে অর্থনীতি সেটা কিন্তু ভেঙে পড়েছিল, ভারতের যে অর্থনীতি সেটা ভেঙে পড়েছিল। ওকে, এবং ভারতের এগ্রিকালচার যেটা মেইন বেস ছিল, ভারতের ম্যাক্সিমাম লোক টিল নাও এগ্রিকালচার সেক্টরের সঙ্গে যুক্ত, প্রাইমারি সেক্টরের সঙ্গে যুক্ত, সেই এগ্রিকালচারাল বেস পুরোপুরি কোল্যাপস করে গেছিল। ঠিক আছে, তাহলে বলো, ইকোনমিক্যালি যে দেশটার বেস বা যেটার ব্যাকবোন, যে দেশের ইকোনমিক্যাল ব্যাকবোন এগ্রিকালচার, সেই ইকোনমিক্যাল ব্যাকবোন কোল্যাপস করে গেল। সেই দেশে যে সমস্ত ছোট ছোট কারখানা ছিল সেগুলোকে ধ্বংস করে দেওয়া হলো, কুটির শিল্পকে ধ্বংস করে দেওয়া হলো, আনা হলো বিদেশি প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সুতো কাটার যন্ত্র, কাপড় বোনার যন্ত্র। তাহলে সেই দেশের ইকোনমিক্যাল পরিস্থিতি কি হবে? ধ্বংস হয়ে যাবে। মানুষ সস্তায় তাদের জিনিস কিনছিল, এবং এই সমস্ত হতে হতে ভারতের যে অর্থনীতি সেটা কিন্তু তলানিতে গিয়ে থাকে, এবং ইকোনমিক্যাল এক্সপ্লয়টেশনের জন্য সেই সময় কিন্তু ফেমিন আসে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে ইকোলজিক্যাল ফ্যাক্টরস। ইকোলজিক্যাল ফ্যাক্টরস, এটাকে তো আমরা একদম ফেলে দিতে পারবো না। বর্তমান দিনেও আমরা দাঁড়িয়ে দেখছি যে বর্তমান দিনে গরম আস্তে আস্তে বাড়ছে, সেই সময় এরকম হয়েছিল। ওয়েদার চেঞ্জ, সেই সময় ওয়েদার চেঞ্জ হয়েছিল। ঠিক আছে, প্রচুর পরিমাণে ব্রিটিশরা এসে কি করেছিল? ইন্ডাস্ট্রি তৈরি করার চেষ্টা করেছিল, তাদের কাজের জন্য ইন্ডাস্ট্রি, তাদের কাজের জন্য রেলওয়ে। ঠিক আছে,
তাদের কাজের জন্য ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু ডেভেলপমেন্ট তারা শুরু করেছিল, ঠিক আছে। কিন্তু তারা এত কিছু করতে গিয়ে সবার আগে কি করেছিল, সবার আগে এত কিছু করতে গিয়ে তারা কি করেছিল, ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন, ঠিক আছে। এত কিছু করতে গিয়ে তারা সবার আগে যেটা করেছিল ওটা হচ্ছে ডিফরেস্টেশন বা বৃক্ষচ্ছেদন, বৃক্ষচ্ছেদন। এত কিছু হচ্ছে মার্কেটে, এত কিছু চলছে, সেই সময় এত কিছু খারাপ অবস্থা চলছে এবং সেই সময় বৃক্ষচ্ছেদন করা হচ্ছে। বলো প্রকৃতি কি ফিরিয়ে দেবে? প্রকৃতি তার নিরুপম, নিরুপম না, তার যে সব থেকে খারাপ প্রকৃতিকে যদি আমরা ট্রিট করি, প্রকৃতিকে খারাপ ভাবে ট্রিট করে, প্রকৃতি আমাদেরকে খারাপ ভাবে ট্রিট করবে। নিউটনের তৃতীয় সূত্র তো এটাই বলছে, এভরি অ্যাকশন হ্যাজ সেম এন্ড অপোজিট রিঅ্যাকশন। সেই জিনিসটাই হয়েছিল, এখনো সেটা ঘটছে। ইকোলজিক্যালি যদি আমরা খারাপ করি, গাছ কেটে দিই, প্রচুর পরিমাণে আমরা আস্তে আস্তে কার্বন ডাইঅক্সাইড এমিশন করাই, তাহলে কি হবে? প্রকৃতি আমাদেরকে যেভাবে পরিণাম দেবে সেটা খারাপই হবে। সেটাই হয়েছিল। সেই সময় এত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এমিশন না হলেও হঠাৎ করে যে পরিমাণে বৃক্ষচ্ছেদন হয়েছিল, সেটা একটা রেট অফ যে ইনক্রিজ থাকে সেটা কিন্তু অনেকটা মানে পার হয়ে গেছিল। সেই সমস্ত কারণের জন্য কিন্তু সেই সময় প্রচুর পরিমাণে ফেমিন বা এই ধরনের যে অবস্থা, দুর্ভিক্ষ, সেগুলো কিন্তু ভারতে ছড়িয়ে পড়ে। ওকে, এই কোশ্চেনটাকে সম্পূর্ণভাবে এইভাবে অ্যান্সার লিখতে হবে। তার সঙ্গে এই যে জিনিসগুলোকে বললাম সেটাকে তোমাকে রিজন বলে এরকম একটা মাইন্ড ম্যাপ বানাতে হবে এবং মাইন্ড ম্যাপ বানানোর পর সেখান থেকে প্রত্যেকটা পয়েন্টকে এরকম ভাবে ড্র করতে হবে, ঠিক আছে। যে কটা পয়েন্ট বললাম সে কটা পয়েন্টকে এরকম ভাবে ড্র করতে হবে এবং প্রত্যেকটা পয়েন্টকে সুন্দর আকারে লিখতে হবে এবং তার ভেতরে যে যে পয়েন্টগুলো বললাম ওপর থেকে লিখতে হবে। কোশ্চেনটা ছিল আমাদের 100 ওয়ার্ডে লিখতে, কোশ্চেন 100 না সরি 150 ওয়ার্ডে কোশ্চেনটা লিখতে বলেছিল। আমরা 150 ওয়ার্ডে মোটামুটি ভাবে পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি এবং বাংলায় সম্পূর্ণ লেখা কমপ্লিট হয়েছে। এইরকম ভাবে তোমাকে পরীক্ষার হলে লিখতে হবে। ওকে, এইরকম ভাবে প্রত্যেক কোশ্চেন আমরা প্রত্যেক সপ্তাহে 3টে করে কোশ্চেন আলোচনা করি ডেসক্রিপটিভে এবং আমাদের সন্ধ্যাবেলা করে ক্লাস চলে, সেটা হচ্ছে ফ্রি ব্যাচ। সেটা ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ডাব্লিউবিপি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস সমস্ত এক্সামকে টার্গেট করে, ঠিক আছে। ডাব্লিউপি এসআই বলো, আর্মি বলো, তুমি যে এক্সামের প্রিপারেশন নাও না কেন, সব এক্সামের একটা কম্বাইন্ড জিএস ব্যাচ সন্ধ্যাবেলা করে চলে। খুব শীঘ্রই আমরা আনতে চলেছি আমাদের ম্যাথের ক্লাস, ঠিক আছে। একজন স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি খুব শীঘ্রই শুরু করবেন ম্যাথের ক্লাস, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি আমরা শুরু করতে পারবো। তো এই প্রিপারেশন নিয়ে আমরা চলছি। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ডাব্লিউবিসিএস এর যে এক্সাম হতে চলেছে সেখানে এইরকম ভাবেই তোমাকে অ্যান্সার লিখতে হবে, ডেসক্রিপটিভ মডেল অ্যান্সার লিখতে হবে। সেইভাবে নিজেকে প্রিপারেশন নিতে চাইলে তুমি কিন্তু এগুলো এখন থেকে ভিডিও দেখে প্র্যাকটিস করা শুরু করতে পারো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তুমি জয়েন হয়ে যেতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের নাম দ্য ওয়ে অফ সাকসেস, তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। অথবা আমাদের যদি তুমি ফ্রি ব্যাচে জয়েন করতে চাও তাহলে নিচে দেওয়া যে লিঙ্ক নাম্বারটা রয়েছে এখানে মেসেজ করে জয়েন করতে পারো, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে ফ্রি ব্যাচের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তুমি জয়েন করতে পারো, ঠিক আছে। সমস্ত চয়েস তোমার উপর। তোমাদের ফুল প্রিপারেশন ফেজের জন্য আরো যাতে ভালো হয় সেই জন্য কিন্তু আমরা এগুলো শুরু করেছি। পুরোপুরি একদম রিদমে ক্লাস হবে, প্রত্যেক সপ্তাহে ক্লাস আসছে, প্রত্যেক সপ্তাহে আপকামিং ক্লাস আসবে। সেইভাবে আমরা প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যেতে চলেছি সবার, ঠিক আছে। সমস্ত স্টুডেন্টদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই উদ্যোগ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের কাছে আমাদের একটাই চাওয়া, এই চ্যানেলটা আস্তে আস্তে তোমাদের যে বন্ধু বান্ধবের গ্রুপ রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, সবার মধ্যে শেয়ার করে দাও। প্রত্যেকে যদি 2 থেকে 3 জন বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারো তাহলেই চ্যানেলটা কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। এতে কি হবে, এতে সুবিধাটা কি হবে দেখো, যখন চ্যানেলটা অনেক মানুষের কাছে পৌঁছবে আমরা আরো ভালো ভালো টিচার আনতে পারবো। এখন দেখছো ডেলি 2টো করে ক্লাস, একটা সকালে একটা সন্ধ্যাবেলা। এরপরে যখন আরো মানুষ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হবে তখন কিন্তু আমরা আরো টিচারকে এর সঙ্গে যুক্ত করতে পারবো। কেউ কেউ আছে যারা সিজিএল ক্র্যাক করে গেছেন, ঠিক আছে, এরকম কিছু টিচার আছে যারা যুক্ত হবেন। ইন ফিউচারে ব্যাংক ক্র্যাক করে গেছেন যে সমস্ত টিচার রয়েছে তারা যুক্ত হবেন। যারা ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে সেই সমস্ত ইউপিএসসি অ্যাসপিরেন্টরা যুক্ত হবেন। আস্তে আস্তে আমরা চেষ্টা করছি যত ভালো ভালো টিচার রয়েছেন তাদেরকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত করার। ওকে, তার জন্য তোমাদের সাপোর্ট দরকার। একদমই ফ্রি ক্লাস তখনও থাকবে, এখনো যেমন থাকছে তখনও থাকবে। তোমাদের যে সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা তোমরা আমাদেরকে দিলে আমরাও কিন্তু আস্তে আস্তে আমাদের যে চ্যানেলে আরো নতুন টিচারকে আনার সাহস সেটাও আমরা পাবো এবং টিচাররা দেখে আসবে যে এই চ্যানেলে স্টুডেন্টরা লেখাপড়া করছে। তো চলো এই চ্যানেলে আরো যাতে আমাদের কোয়ালিটি কন্টেন্ট ছড়িয়ে দিতে পারি, সবাই যাতে লেখাপড়ার মানে ভালোভাবে শিখে যেটুকু দরকার সেটুকু শিখে একটা সরকারি চাকরি পেতে পারে তার চেষ্টা সব টিচাররাই করবেন, ঠিক আছে। চলো আজকে এই ভিডিওটা এই অবধি শেষ করছি, নেক্সট দিন আবার দেখা হবে। নেক্সট দিনে আমাদের কিন্তু ইকোনমিক টপিক নিয়ে বা পলিটিক টপিক কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকে হিস্ট্রি করলাম, নেক্সট দিন আইদার পলিটিক হবে নয় ইকোনমিক হবে। সোম বুধ শুক্র এই 3 দিন আমাদের এই ক্লাস চলবে, তোমরা সবাই জয়েন করে যাও।
এবং এই ভালো লাগলে এই চ্যানেলটাকে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, থ্যাংক ইউ। আজ অবধি, নেক্সট দিন আবার দেখা হবে।